তো গুড মর্নিং সবাইকে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদের ব্যাপ্যতা বা ব্যাপ্য অব্যাপ্য। এর আগের ভিডিওতে যেমন গুণ ও পরিমাণ নিয়ে আলোচনা করলাম, তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাপ্য আর অব্যাপ্য। কোন পদটা ব্যাপ্য হচ্ছে, কোন পদটা অব্যাপ্য হচ্ছে। তো তোমরা খাতা বের করো, লিখে নাও। দেখো, বচন চারটা, তাই কি না? মানে নিরপেক্ষ বচন হচ্ছে চার প্রকার। একটা এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। মনে থাকবে তো? আই থিঙ্ক তোমরা যদি এইভাবে মনে রাখতে নাও পারো, খালি মনে করবে যে ভাইয়েল পাঁচটা, এই পাঁচটা ভাইয়েলের মধ্যে ইউ নামক ভাইয়েলটা নেই। তাহলে বচন হয়ে যাচ্ছে চারটা। এইভাবে মনে রাখবে এটা। আর এখান থেকে একটা তোমাদের এমসিকিউ কোশ্চিন হয়, যেটা হচ্ছে যে বচন, নিরপেক্ষ বচন হচ্ছে চার প্রকার, নিরপেক্ষ বচনের অংশ হচ্ছে চার প্রকার। তাহলে এখান থেকে দুটো কমন কোশ্চিন তোমাদের মনে থেকে যাবে। তো যাই হোক, টপিকে আসছি। তো যেটা বললাম যে আজকে আলোচনা হবে ব্যাপ্য অব্যাপ্য। তো তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে দাও, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো দেখো, এ বচনের উদ্দেশ্য পদ, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য। তারপরে চলে আসবো ই বচনে। ই বচনের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ উভয় পদই ব্যাপ্য। আই বচনের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ উভয় পদই অব্যাপ্য। আর ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য। এই কথাগুলো কি ভালো মতো খাতার মধ্যে লিখে নাও, কারণ এখান থেকে এমসিকিউ এ তোমাদের কোশ্চেন্স থাকে যে ই বচনের ড্যাশ পদ ব্যাপ্য, বা আই বচনের ড্যাশ পদ ব্যাপ্য। তো এখান থেকে আরো কোশ্চিন আছে তোমাদের, যেগুলো বোর্ডে আমি আলোচনা করব। তো যেগুলো বললাম এগুলো অবশ্যই নোট ডাউন করে নাও। আর এর মধ্যে একটা শর্ট ট্রিক আছে মনে রাখার জন্য, সেটাও আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। বা এই কথাগুলো যেগুলো বললাম এগুলো যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে। ওই শর্ট ট্রিকটা তোমাদের আর প্রয়োজন পড়বে না, যারা যারা তোমরা মনে রাখতে পারবে এই চারটা কথা, মানে এই চারটা বচনের যে কোন পদটা ব্যাপ্য, কোন পদটা অব্যাপ্য। আর আদারওয়াইজ আমি তো সেটাই আবার লিখবো, তাই না? যারা একদম টোটালি বুঝতে পারছো না তোমরা, তো তাদের ক্ষেত্রে সেই নিয়মগুলো হয়তো কাজে লাগবে। তো দেখে নাও তোমরা। আর একটা কথা হচ্ছে যে নিয়ম থাকলে না আমাদের প্রত্যেকেরই একটু সুবিধা হয় করতে, তাই কি না? যে কোনো একটা জায়গায় ভুল হচ্ছে বা বুঝতে পারছি না, তার ফাটাকসে খাতা বের করে দেখে নিলাম, দেখার পরে হ্যাঁ এই জিনিসটাতে এটা বলছে, বাস হয়ে গেল, দেখে নিলাম, সেটা এমনিতেই আমাদের মনে থেকে যাবে। তো অবশ্যই নিয়ম যদি থাকে তাহলে সেগুলোকে মনে রাখাটাই স্বাভাবিক, তাই না? তো দেখো, সেম আগের মতো করব, যেহেতু এদিকে বচনগুলো করব, তো এই সাইডটাতেই করছি ছোট্ট করে। বচন, এখানে দেব উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ, আর এটা বিধেয় পদ। এটা কেন শিখতে হবে বলো তো? যখন আমরা নিরপেক্ষ ন্যায় করব কিনা, নিরপেক্ষ ন্যায় যে অধ্যায়টা আছে সেটার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপ্য অব্যাপ্যটা আমাদের শিখতে হবে। যদি ব্যাপ্য অব্যাপ্য জানা না থাকে তাহলে কিন্তু নিরপেক্ষ ন্যায় আমরা করতে পারবো না। তাহলে দেখো, চারটা বচন আগে লিখে নাও, এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। তো দেখো, এ বচনের উদ্দেশ্য পদ কি বললাম? ব্যাপ্য, তাই কি না? তাহলে লিখে নাও, ব্যাপ্য অবলিক টিক চিহ্ন দিয়ে দিবে। আর এটা অব্যাপ্য, অব্যাপ্য অবলিক ক্রস চিহ্ন দিয়ে দিবে। এটার মানেটা পরে বলছি। ই বচনের কি বলছে? উভয় পদই ব্যাপ্য, তাই কি না? ব্যাপ্য, তাহলে এই জায়গাও টিক চিহ্ন হবে, এখানেও ব্যাপ্য, এখানেও টিক চিহ্ন হবে। আই বচনের উভয় পদই অব্যাপ্য, এটা তাহলে ক্রস চিহ্ন, এখানেও অব্যাপ্য, এখানেও কি হবে? ক্রস চিহ্ন। আর ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, তাহলে এখানে ক্রস চিহ্ন, এটা ব্যাপ্য, এটা টিক চিহ্ন। তাহলে বুঝতে পারলে যে
টিক চিহ্ন মানে হচ্ছে ব্যাপ্য আর ক্রস চিহ্ন মানে হচ্ছে অব্যাপ্য। তাহলে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই বচনের উভয় পদই ব্যাপ্য, আই বচনের উভয় পদ অব্যাপ্য, ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদ ব্যাপ্য। তো এখান থেকে দেখো অনেক সময় তোমাদের কোশ্চিন আসে। এই কোশ্চিনগুলো কিভাবে আসে, বলবে যে সামান্য বচনের কোন পদ ব্যাপ্য। এই কথাগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে নিবে। বলবে যে সামান্য বচনের কোন পদ ব্যাপ্য। তাহলে সামান্য বচন কোন কোন বচন আমরা এর আগের ভিডিওতে দেখলাম, তাই না? এই সামান্য বচন এ বচন আর ই বচনকে বলা হয়, তাই তো? তাহলে সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, যেহেতু এখানেও ব্যাপ্য আছে এখানেও ব্যাপ্য আছে, বিধেয় পদকে ব্যাপ্য বলতে পারবো না যেহেতু এ বচনের উদ্দেশ্য পদটা অব্যাপ্য, তাই না? তাহলে এখান থেকে দুইভাবে কোশ্চেন আছে। একটা হচ্ছে যে সামান্য বচনের কোন পদ ব্যাপ্য, তাহলে হবে উদ্দেশ্য পদ ব্যাপ্য। আরেকটা থাকবে যে বিশেষ বচনের কোন পদ অব্যাপ্য। তাহলে এই কথাটা মনে রাখবে যে সামান্য বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিশেষ বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য। বাস এই দুটো কথা মনে রাখবে। আর সামান্য বচন বিশেষ বচন থেকেই বেশিরভাগ কোশ্চেন আসলে স্টুডেন্টরা ভুল করে থাকো তোমরা। তাহলে অবশ্যই এই কথাটা মনে রাখবে। এবারে চলে আসবো যে ব্যাপ্য অব্যাপ্য কিভাবে নির্ণয় করব আমরা। তো দেখো ব্যাপ্য অব্যাপ্য অবলিক পদের ব্যাপ্যতা। অনেক সময় আছে যে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তাদের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করো। বা অনেক সময় আসে যে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তাদের পদের ব্যাপ্যতা নির্ণয় করো। তো যেভাবেই কোশ্চেন থাক লিখতে হবে এইভাবেই। তো দেখে নাও, 1 নম্বরে একটা এক্সাম্পল নিব। যেমন এখানে আছে যে কোনো একটা এক্সাম্পল নিয়ে নিব আমরা এখানে, যে সব মানুষ স্বার্থপর। সব মানুষ স্বার্থপর, তাহলে এটা কোন বচন হবে? দেখো প্রথমে যে বচন করার নিয়মে আছে, এই নিয়মের মধ্যে বলে দিয়েছি যে সব কথাটা যদি থাকে আর বাক্যটা যদি হ্যাঁ বাচক থাকে তাহলে সেটাকে কোন বচনে করব? এ বচনে করতে হবে। হ্যাঁ, তাহলে এল ডট এফ, তাহলে এ বচনে করলে কি হবে? সকল মানুষ হয় স্বার্থপর ব্যক্তি। তাহলে সকল মানুষ হয় স্বার্থপর ব্যক্তি, এটা হচ্ছে এই বচন। এইভাবে তোমাদের করতে হবে বচনটাকে, যেটা গুণ পরিমাণের ক্ষেত্রেও করলাম আর ব্যাপ্য অব্যাপ্যর ক্ষেত্রেও সেম। এখানে বচনটার জন্য থাকবে 1 নাম্বার, আর এই যে কোন পদ ব্যাপ্য হচ্ছে কোন পদ অব্যাপ্য হচ্ছে সেটা বের করার জন্য থাকবে হাফ হাফ করে। টোটাল মিলে 2। তো এখানেও সেম ভাবে লিখবো যে প্রদত্ত বচনটির এবার কি করব? উদ্দেশ্য পদ দেখো যাদের যাদের মনে হবে যে উদ্দেশ্য পদ যেটা আছে সেটা লিখবো তাহলে লিখতে পারো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। যারা মনে করছো সেটা লিখবো না সেটাতেও কোনো অসুবিধা নেই। তোমরা এভাবেও লিখতে পারো যে প্রদত্ত বচনটির উদ্দেশ্য পদ কি আছে, এ বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য। তাহলে এখানে ব্যাপ্য লিখবো, ব্যাপ্য। এবং বিধেয় পদটা কি আছে? এ বচনের বিধেয় পদ অব্যাপ্য আছে, তাহলে এটা দিব অব্যাপ্য। তোমরা এইভাবে করতে পারো। বা তোমরা যদি বলো যে না স্যার তাহলে তো এই টিক চিহ্নগুলো যেগুলো দিলাম টিক আর ক্রস চিহ্ন, তাহলে এটার মানেটা কি? তোমরা এই খাতায়ও দেখিয়ে দিতে পারো যে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ কি? অব্যাপ্য। এইভাবে দিয়ে দিলে কি হবে? জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক্সামিনার তোমাদের খাতা দেখলেই বুঝে যাবে যে তারা এখানেই এই যে
ঠিক চিহ্ন দিয়েছে মানে এটা হচ্ছে ব্যাপ্য, আর ক্রস চিহ্ন দিয়েছে মানে ওটা অব্যাপ্য। বেসিক্যালি এটা যদি আমরা এখন থেকে ট্রাই করি তাহলে সেটা আমাদের নিরপেক্ষ ন্যায় করার ক্ষেত্রে কাজে লাগবে, খালি এই জিনিসটা মনে রাখবে। হ্যাঁ, তাহলে একটা হয়ে গেল। এবার 2 নম্বর একটা উদাহরণ নিয়ে নিব। 2 নম্বর উদাহরণ নিয়ে নিব যে লাল ফুলের গন্ধ নেই। তাহলে এটা কোন বচন হবে? তাহলে নেই কথাটা দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেটাকে ই বচনে করতে হবে, তাই তো? তাহলে বচনটা কি হবে? কোনো লাল ফুল, কোনো লাল ফুল নয়, গন্ধযুক্ত। এটা ই বচন। বাস এইভাবে তোমাদের দেখাতে হবে। তাহলে এটা কি হবে? ই বচন যদি হয়, ই বচনে তাহলে কি বলছে? উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ উভয় পদই ব্যাপ্য বলছে, তাই না? এটা দুভাবে লেখা যায়। তোমরা যদি উদ্দেশ্য পদ এইভাবে লিখো তাহলে এইভাবেও লিখতে পারবে, বা তোমরা যদি বলো এক লাইনে লিখবো তাহলে এক লাইনেও লিখতে পারবে। তাহলে দুটোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে লিখবে কি? প্রদত্ত বচনটির উদ্দেশ্য পদ কি আছে? ব্যাপ্য, তাই না? ব্যাপ্য এবং বিধেয় পদ এটাও আছে ব্যাপ্য, তাই না? তাহলে এটা এইভাবেও করা যায়, আর একটা এইভাবেও করা যায়। অর দিয়ে প্রদত্ত বচনটির উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ উভয় পদই ব্যাপ্য। ব্যাস, দেখো কলমের কালি নেই, তো যাই হোক তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো, আমি তো মুখ থেকে বলছি। হ্যাঁ, তো এটা প্রদত্ত বচনটির উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ উভয় পদই ব্যাপ্য। আমরা এটা এইভাবেও লিখতে পারি বা এইভাবেও লিখতে পারি, দুভাবে লেখা যায়, কোনো ক্ষেত্রে তোমাদের ভুল হবে না। তোমরা যদি বলো যে স্যার এটা যদি এইভাবে লিখি তাহলে কি ভুল দিবে? এভাবে লিখলেও ভুল দিবে না, এভাবে লিখলেও ভুল দিবে না। তাহলে তোমরা খাতায় এগুলো লিখে নাও। নেক্সটে চলে যাব। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আই থিঙ্ক যেভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের তো অসুবিধা হওয়ার কথা না, প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদেরকে বলে দিচ্ছি। আর যদি তাও হয় তাহলে ভিডিওটা 2 বার দেখার চেষ্টা করবে। তো দেখো 3 নম্বর একটা এক্সাম্পল নিব যে কিছু সাপ বিষধর প্রাণী, তাহলে এটা কোন বচন হবে? যেহেতু এখানে কিছু আছে তাই কি না, তাহলে এটা কিছু আছে আর বাক্যটা সদর্থক আছে, তাহলে এটা আই বচনে হবে, তাই তো? তাহলে কি করব? কোনো সাপ হয় বিষধর প্রাণী, তাহলে এটা হলো আই বচন।
তাহলে সেম আগের মতোই করব। প্রদত্ত বচনটির উদ্দেশ্য পদ কি আছে? আই বচনের উদ্দেশ্য পদ অব্যপ্য এবং বিধেয় পদ কি হবে? এটাও অব্যপ্য হবে। ব্যাস, এটাও অব্যপ্য হবে। বা ই বচনের ক্ষেত্রে যেটা লিখলাম আমি, যে প্রদত্ত বচনটির উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ উভয় পদই অব্যপ্য। এটাও করলে ভুল হবে না, তোমরা এক লাইনে করতে পারো। এবারে আরেকটা এক্সাম্পল নিয়ে নিব। অত্যন্ত কম শিক্ষক দয়ালু। তোমরা একটু কথাগুলো শুনে লিখে নেবে, হ্যাঁ, কলমটা একটু কম লিখছে। তো দেখো, তাহলে এটা কোন বচন হবে? অত্যন্ত কম দিয়ে যেহেতু আছে বাক্যটা, তাহলে অত্যন্ত কম দিয়ে যদি বাক্যটা থাকে আর বাক্যটা যদি হ্যাঁ বাচক থাকে, তাহলে কিন্তু ওটাকে নয়ার্থক ও বচনে করতে হবে। হ্যাঁ, তো দেখো এল ডট এফ দিয়ে কি করব? কোন কোন শিক্ষক নয় দয়ালু ব্যক্তি। ব্যাস, এটা ও বচন। কোন শিক্ষক নয় দয়ালু ব্যক্তি। তাহলে এটাও লিখে নিব সেম আগের মতো করে অ্যান্সারটা। প্রদত্ত বচনটির উদ্দেশ্য পদ, তাহলে ও বচনের উদ্দেশ্য পদ কি আছে? অব্যপ্য এবং বিধেয় পদ কি আছে? ব্যাপ্য। বাস, এই চারটা বচন এইভাবে যদি তোমরা সঠিকভাবে নামাতে পারো, তাহলে এখান থেকে 8-এ 8 পাওয়াই যাবে। 1 নম্বরে কাটার কোনো অপশন থাকবে না। তো যতই করছি ততই লজিকগুলো যতই করা হচ্ছে, অতই কালিটা আরও কমে যাচ্ছে। তো যাই হোক, তোমরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর যদি অসুবিধা হয় তাহলে তো বলেই দিলাম যে কমেন্ট করে একটু জানিয়ে দিবে যে কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বা কোন লেখাটা তোমরা বুঝতে পারছো না। কারণ মুখ থেকেও তো আমি বলছি, তাই কি না? তাহলে সেই কথাটা শুনে না হয় তোমরা খাতার মধ্যে তুলে নিবে। আর একটা কথা বলছি যে অবশ্যই এই নিয়মটাকে মনে রাখবে, যারা টোটালি একদম নিরপেক্ষ, তোমরা ব্যাপ্য অব্যাপ্য বুঝতে পারছো না, বা এর আগের ভিডিওতে যেটা করালাম সেটা হচ্ছে গুণ পরিমাণও তোমরা বুঝতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটাকে অবশ্যই মনে রাখবে। আশা করি একদম তোমাদের জলের মতো পরিষ্কার হয়ে যাবে যদি এই দুটো নিয়মকে মনে রাখতে পারো। তাহলে ব্যাপ্য অব্যাপ্য থেকে থাকলেও তোমরা 8-এ 8 পাবে, বা গুণ পরিমাণ থেকে থাকলেও 8-এ 8 পাবে। তো চলো, এর পরের দিন নেক্সট অধ্যায়ে যাব আমরা, দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে দেবে, তাদেরকেও দেখতে বলবে। তাহলে দেখবে যে তাদেরও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো।